রিটায়ার্ড পার্সন ইমাম হোসেন গত ৩ মাস ধরে নেপালে তার অবস্থান। প্রিয় জন্মভূমিতে ফিরে যাওয়ার জন্য তার মন কাঁদে। কোনো এক অজ্ঞাত কারণে সে ফিরতে পারছে না। অবশেষে একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে নিজ দেশের ব্যবস্থা করে। এখন অপেক্ষা শুধু দেশে ফেরার। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to dear Baba. Happy birthday to you. আরে বুড়ো বয়সে আবার কিসের জন্মদিন? কিসের বুড়ো? তুমি রাখো তো বাবা, এখানে আসো, এখানে আসো, কেকটা কাটো। আরে দূর হ। আচ্ছা দেখো দেখি এই বয়সে এই কেক কাটাকাটি এটা কেমন লাগে বলতো? বাবা আমি বললাম তো সরি, এই যে আমি তোমাকে হাত জোর করে মাপ চাচ্ছি, আমার মাফ করো প্লিজ। এখন কেকটা কাটো। হ্যাঁ তোরা আসলে বুঝতে পারিসনি। আরে এখন কি জন্মদিন মানে হচ্ছে এটা একটা মৃত্যুদিন সমতুল্য। বাবা এসব উল্টাপাল্টা কি কথা বলছেন আপনি? বুঝতে পারছো না, মানে এক একটা জন্মদিন যায় আর আমি এক ধাপ করে এগিয়ে যাই মৃত্যুর দিকে। বাবা এটাই প্লিজ বলতে চেয়েছি, হ্যাঁ? প্লিজ প্লিজ এই ধরনের উল্টাপাল্টা কথা তুমি কোনোদিন বলবা না। হ্যাঁ আচ্ছা মানুষের মৃত্যু তো অবধারিত, এটা আমরা জানি তাই না? কিন্তু এই জন্য কি প্রতিদিন আমি মৃত্যু হবে হবে এটা নিয়ে চিন্তা করলে হবে? এইসবের কথা বলছেন। কেকটা কাটো, বাবা, কেকটা আরে কাটো। বলছো না আমি না মৃত্যু নিয়ে। বাবা প্লিজ কোনো কথা আচ্ছা, হবে না, আচ্ছা, কেক কি কাটো। কি দাঁড়াও, করতে হবে বল বল, যা কিচ্ছু বলবি করতে তাই হবে না, করতে আমি হবে। বলছি তুমি হ্যাঁ। ধরে রাখো ধরে। এটা আবার কি? আরে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। দাঁড়া বাবাকে খাইয়ে দিচ্ছি। আরে না একটু খাও বাবা, একটু। আরে দেখো দেখি কাণ্ড কি করে এরা। হ্যাঁ, জন্মদিনের পর চলে যাবে, তারপর বাড়িতে বসে সারাদিন দেশি শিং মাছের ঝোল খাবে। কই, আজ তো জন্মদিন গেল। তোমার কি মনে হয় তোমার ছেলে তোমাকে সত্যি সত্যি জন্মদিনের পর বাড়ি যেতে দেবে? অবশ্যই যেতে দেবে। ও নিজের মুখে বলেছে, প্রমিস পর্যন্ত করেছে, নিশ্চয়ই যেতে দেবে। প্রমিস তো এর আগেও করেছিল, বলেছিল কটা দিন যাক, ওরাও তোমার সাথে বাংলাদেশ যাবে। ওদেরই বা কি দোষ দেবো বলো? এখন ট্যুরিস্ট সিজন চলছে, এই সময় ওরা গেলে তো ওদের ব্যবসার ক্ষতি হবে খুব। কটা দিন গেল ঠিকই, ওরা তো গেল না, মাঝখান থেকে যাওয়া হলো না তোমারও। আসলে তোমাকে আটকে রাখার এটা একটা টেকনিক। আর তুমিও বা কি, আমার কথা কি তোমার মনে পড়ে না? আমাকে ভুল বুঝো না মরিয়ম, আমি বাড়ি যাওয়ার প্রসঙ্গ টানলেই ওরা আমাকে বলে, বাড়ি গিয়ে তুমি কি করবে বাবা? মানে ওখানে তোমার কে আছে? কেন আমার কথা বলবে? তাই কি বলা যায়? তুমি চলে গেছো 18 বছর হলো। আমি কি করে বলি যে তোমার কাছাকাছি না থাকলে আমার যে ভালো লাগে না। বউকে ভালোবাসি বলতেও লজ্জা লাগে? যদি ওরা পাগল ভেবে বসে। আচ্ছা একটা কথা বলো তো মরিয়ম, মানে আমার বয়স বাড়ছে অথচ তোমার বয়স কেন বাড়ছে না? তুমি তো সেই 18 বছর আগের তুমিই রয়ে গেছো। মানুষ জীবিত থাকলে বয়স বাড়ে, মারা গেলে যে বয়সে মারা যায় সেই বয়সেরই থেকে যায়। তাই বোধহয় এই আমি সেই 18 বছর আগের আমিতেই আছি।
Tomorrow what time? After 12. Okay. I'll be ready that time. হ্যালো, জি নেপালতার হোটেল থেকে বলছি। বলুন কি জানতে চান? আমাদের হ্যাঁ নিজেদের গাড়ি আছে, আপনি চাইলে আমাদের দায়িত্ব ঘুরে নিতে পারেন। জি, নাগরকোটে। আমাদের কেবল কারও আছে। এর বাইরে আমরা কিছু কোর্সও চালু করছি নেপালে ট্রেডিশনের উপরে। জি জি, আপনি 1 ঘন্টায় মাউন্ট এভারেস্ট বরফের উপর যেতে পারেন। ওটা টিকিটও আমরা করে দিব। ঠিক আছে, আপনাকে একটা মেইল করে দিচ্ছি। শিওর, থ্যাংক ইউ। थोड़ा से मेल कर दो Sure. इस नंबर पर। এত দেরি করলে কেন বলো তো? কেন? অপেক্ষা করছিলে আমার জন্য? অপেক্ষা করছিলাম মানে? তোমার জন্য চা বানিয়ে নিয়ে বসে আছি, আর খেয়ে দেখো এতক্ষণ বোধহয় ঠান্ডা হয়ে গেছে। ভালো তো, এক সময় তুমি অফিস থেকে ফেরার সময় হলেই আমি চা করে রাখতাম, দুজনে বারান্দায় বসে একসাথে চা খাবো বলে। আর এখন তুমি চা বানিয়ে অপেক্ষা করো আমার জন্য। সময় এবং পরিস্থিতি মানুষকে বদলে দেয়। ভালো কথা, চা কেমন হয়েছে সেটা তো বললে না। ভীষণ ভালো হয়েছে, চা চিনি দুধ সব ঠিকঠাক। আমি তো আর তোমার মতো বানাতে পারি না। কি বলছো? সত্যি চাটা বেশ ভালো হয়েছে। মরিয়ম প্রায় তার কাছে আসে, ফেলে আসা অতীত নিয়ে কথা হয় দুজনার। কথা বলতে বলতে ইমাম হোসেন বুঝতে পারে একাই কথা বলছে। নিজেকে চাঙ্গা রাখার জন্য নেপাল শহরে দুজন বন্ধুকে পেয়ে যায় সে। তারপর জমিয়ে আড্ডা দেয়া। মানে ওই যে শ্বশুর বাড়িতে ওদের সাথে কি ঝামেলা চলতেছিল না, তা এখন কেমন আছে? আছে কোনো রকম। ও, তা মেয়ে কি এখন তোমার বাসায় না শ্বশুর বাড়িতে আছে? না, শ্বশুরবাড়িতে আছে। শ্বশুর বাড়িতে আছে। তো জামাই কি করে, মানে মানে করে নিজে কাজ করে না ঘরেই বসে থাকে সারাক্ষণ? এই ব্যবসা বাণিজ্য করে আর কি। আচ্ছা, ওদের তোমার মানে ওদের বাচ্চা কয়টা? 2 জন। বয়স কত ওদের? একটার বয়স 5 আর একটার বয়স 1 বছর। ছোট ছোট। আসলে সব পরিবারেই সব জায়গায় কিছু না কিছু কোনো না কোনো ঝামেলা লেগেই আছে। মানে যত দিন যাচ্ছে দিন দিন কোথায় যে আমরা যাচ্ছি, কি যে হচ্ছে। হ্যাঁ, এই যে আমার ছেলে, এক ছেলে, সে এখানে ব্যবসা করে। কালকে যাবেন না আজকেই যাবো আমরা? নাগরকোটে যাবো আমরা। কালকে গেলেই হবে। আচ্ছা, নাগরকোটে যেটা হয়েছে যে নাগরকোট হচ্ছে একদম সবচেয়ে উঁচু পাহাড়, এবং এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এটার পাশেই আমরা হিমালয় দেখতে পাবো। ঠান্ডা ভাই, নেপালে এসে যেটা ঠান্ডা ওয়েদারটা পাচ্ছি না। না, এটা হচ্ছে আপনাদের জন্য বড় একটা সারপ্রাইজ আছে যে আপনারা যেটা বলছেন যে এখানে গরম কেন, হ্যাঁ, ওই নাগরকোটে যদি যান তাহলে আপনারা একটু ঠান্ডার ফ্লেভারটা পাবেন। মনে হবে যে না আমরা একটু সুইজারল্যান্ডের মধ্যে আছি আর কি, এরকম। হ্যাঁ, একদম মানে হিমালয় থেকে সবচেয়ে কাছের পাহাড় হচ্ছে নাগরকোট। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে লুনাপু, সোহেল ভাই, আপনার যেহেতু অনেক কলিগরা মিলে এখানে ঘুরতে এসেছেন, সেটা হচ্ছে যে মানে ওই নাগরকোটের উপরে বেশ কিছু বাংলো আছে, ওখানে আপনারা থাকতে পারবেন, রাতে স্টে করতে পারবেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে হিমালয়কে আপনি একদম কাছ থেকে বসে উপভোগ করতে পারবেন। আর যদি হ্যাঁ সাব্বির ভাই, আর ভাগ্য যদি ভালো থাকে তাহলে মাউন্ট এভারেস্ট এবং অন্নপূর্ণা এগুলো ছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনারা বারান্দায় বসে উপভোগ করতে পারবেন। হ্যাঁ, ইটস এ গ্রেট, মানে আমি বলবো যে আমাদের প্যাকেজের সবচেয়ে লোভনীয় প্যাকেজটা হচ্ছে এটা। তাহলে আজকে আর দেরি না করি, আমরা মনে হয় লাঞ্চটা সেরে ফেলি, আজকে তোমার কাজ নেই। হ্যাঁ, চলো আপু আসো প্লিজ। ইমাম হোসেনের প্রতি বড্ড বেখেয়ালি ছিল তার ছেলে ও মেয়ের স্ত্রী। প্রতিদিনই তাদের কর্মব্যস্ততা দেখা যায়, সারা বাড়িতে একা পড়ে থাকে সে। তাই একাকিত্বকে আড়াল করতে কখনো কখনো বাজারে, কখনো বন্ধুদের সাথে আড্ডায় কেটে যায় তার দৈনন্দিন জীবন। আর এভাবেই কেটে যায় 3 মাস।
আর না না বৌমা আর দিও না, আরে এত খাবো না। কয়টা খেলে খান না। না, বাবা? হুম, আগে না তোমার এটা অনেক ফেভারিট ছিল, এ এখনো আছে। তাহলে বয়স হয়েছে না, এখন বেশি খাওয়া ঠিক না, বুঝতে পেরেছিস? বুঝতে পারবো না, ছোটবেলায় বাবার টেবিলে বসে বসে আলু পরোটা খেত আর মা একটার পর একটা ভেজে দিত। সেদিন আর এদিনের কত তফাৎ। মার বানানো পরোটা অনেক বেশি মজা ছিল, সে তুলনায় আমার বানানো পরোটা একদম পচা, এই জন্য বাবা খায় না। ছি ছি বৌমা, কি বললে তুমি? তোমার বানানো পরোটাও যথেষ্ট ভালো। হ্যাঁ, যাক, চালাকি করে বাবার মুখ থেকে আমার রান্নার প্রশংসাটা শুনে নিলাম। আচ্ছা বাবা, এইবার যে আমার যেতে হয়, যেতে হয়ে যাবে, বলো কবে টিকিট করে দেবো তোমার প্লেনে? যত শীঘ্রই সম্ভব, যত শীঘ্রই সম্ভব। ঠিক আছে, তাহলে নেক্সট শুক্রবার টিকিট কাটি, তখন যেও। ঠিক আছে, কিন্তু বাবা দেখিস ওই ওই যে ওই জানালার ধারে টিকিট কিন্তু কাটবি না, ওই যে কি আইল নাকি বলে, ওই 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 দিকে টিকিট কাটবি, কারণ আমার না ওই জানালার ধারে বলতে আমার ভয় লাগে, বুঝলি? আচ্ছা বাবা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি বুঝলু, কেমন আছো? আরে বড় ভাই, আছি ভালো। আপনি কেমন আছেন? আমি তো আছি। তাহলে কোন সবজি দেবো? আজকে সব সবজি ভালো আছে, একদম কষি। আচ্ছা আচ্ছা, তা কোনটার কি দাম? আরে বড় ভাই, আপনি যে কি কর না, আপনি হইলেন আমার আপনা মানুষ, দেশের মানুষ। আপনার কাছে একটু বেশি নিব, সবার কাছ থেকে যা দাম নেই তার চেয়ে অনেক কম নিব। কোনটা দিব? কি কি নিমু আজকে মানে? আচ্ছা বড় ভাই, হ্যাঁ? আপনি দেশে যাবেন কবে? আর দেশে, ও আমার ছেলে তো কইলো যে শুক্রবার, মানে এই এই শুক্রবারের টিকিট করতেছে। ভালো ভালো। আচ্ছা বড় ভাই, আপনি যখন দেশে যাবেন, যাওয়ার আগে আপনার দেশের ঠিকানাটা আর মোবাইল নাম্বারটা দিয়ে যায়। আমি যদি যাই তাহলে আপনার লোকের দেখা করুম, আর যদি না যাই তাহলে মাঝে মাঝে ফোন করে খবর নিব, দেশের খবর। আচ্ছা আচ্ছা। বড় ভাই, আরেকটা কথা কই, আপনি তো দেশে চলে যেতেছেন, আবার কবে দেখা হয় তার তো ঠিক নাই। চলেন দুই ভাই মিলা বইসা একটু চা খাই। চা খাবা? হ্যাঁ ও আচ্ছা, তাহলে চলো চা খাইয়া তারপরে যাওয়ার সময় তখন সবজি নিয়ে যাবো না? হ্যাঁ, সব দেখে রাখো। ও টেলিফোন নাম্বারটা দিয়ে দিই না? এই যে, মানে তুমি ওখানে এলাকায় পৌঁছে যদি খুঁজে না পাইলে পরে ওখানে জিজ্ঞেস করলে ওই এলাকায় অনেক মানুষ আমাকে চেয়ে দেবে। সে আমি যদি যাই বের করে দিই। আর যদি মনে করো যে সমস্যা হবে তাহলে আমাকে ফোন দেবে, তাহলেই তো হয়ে যাবে। নাম্বারটা এখানে আছে? হ্যাঁ, নাম্বার দিয়ে দিচ্ছি। অনেকদিন থাকবেন মনে হচ্ছে। আরে আমি তো আর আসতেই চাই না, আমার তো এখানে ভালো লাগে না, বুঝলে না? কিন্তু এরা তো ছাড়তে চায় না, মানে কি বলবো বলো, মানে ঠিক আছে, যতদিন ভালো লাগে থাকবেন, না হলে আবার চলে আসবেন। কালকে তো বাবার জন্য প্লেন টিকিট কাটতে হবে। আমি বুঝলাম না তো তাড়াহুড়ার কি আছে, আর বাবা বাংলাদেশে যে কি করবে, ওখানে তো কেউ নেই। হ্যাঁ, তো আমি তো বাবাকে কোনোভাবেই মানাতে পারছি না। মানাতে হবে কামরান, তুমি একটা জিনিস চিন্তা করো, বাবা যদি ওখানে অসুস্থ হয়ে যায়, তাকে দেখার কে আছে? অ্যাটলিস্ট এখানে থাকলে আমরা তার টেক কেয়ার করতে পারি। তুমি বাবাকে বুঝাও প্লিজ। হ্যাঁ, কিন্তু আমি তো বাবাকে কোনোভাবে মানাতে পারলাম না। বুঝাতে না পারলে তোমার লস, এখানে বসে বসে বাবার চিন্তা করবে, আর অফিস শেষে টায়ার্ড হয়ে তোমার বাজারে ঢুকতে হবে। আচ্ছা, আমি দেখি বাবাকে যে করেই হোক আমি কিছুদিন রাখার ব্যবস্থা করবো। হ্যাঁ প্লিজ বুঝাও।
নাহলে আমরা একা হয়ে যাব। বাহ, টেম্পলটা কিন্তু অনেক সুন্দর। জানো, এখন না বড় আফসোস হয় তোমাকে নিয়ে বিয়ের পর হানিমুনে যাইনি বলে। তখন কি আর জানতাম যে বাংলাদেশের এত কাছের দেশ নেপাল এত সুন্দর। আর তাছাড়া ভিসারও কোনো জটিলতা নেই, প্লেন থেকে নেমে সরাসরি অ্যারাইভাল ভিসা। আচ্ছা, তুমি যে আমার সাথে দেখা করতে আসছো সেটা কিভাবে? আমি এখন ভিসামুক্ত পৃথিবী ভ্রমণের অধিকার পেয়েছি। আমি ঘুরে বেড়াই, অথচ লোকজন আমাকে দেখেই না। কিন্তু আমি তো তোমাকে স্পষ্ট দেখতে পাই, একেবারে মানে সরাসরি। তুমি আমাকে দেখো কারণ মন থেকে আমাকে নিবিড়ভাবে দেখতে চাও বলে। নেপালের সৌন্দর্য ইমাম হোসেনকে বিস্মিত করে। আর আফসোস শুধু একটি জায়গায়, মরিয়মকে নিয়ে সে একটি বারের জন্য হলেও কেন সে এখানে বেড়াতে আসেনি। সে এতই ব্যস্ত ছিল যে কখনোই তার সময় হয়ে ওঠেনি স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ঘুরে আসবে। ব্যস্ততা তাকে কখনো অবসর দেয়নি, এমনকি স্ত্রীর মৃত্যুর সময়ও সে তার পাশে থাকতে পারেনি। কি হলো? মানে আমাকে ডেকে এনে এখানে বসিয়ে রেখে তোরা চুপ করে আছিস কেন? কি বলবি বল। বাবা, মানে তোমার জন্য একটা দুঃসংবাদ আছে। হ্যাঁ? দুঃসংবাদ বলছো কেন? এটা তো আমাদের জন্য সুসংবাদ, তাই না? সেটা বলো। আচ্ছা, কি দুঃসংবাদ সুসংবাদ এসব করছিস তোরা? কি হয়েছে সেটা তো বলবি। মানে শুক্রবার তোমার যাওয়া হচ্ছে না বাবা। যাওয়া হচ্ছে না মানে কেন? সেদিন ফ্লাইট নেই? না মানে একটু ঝামেলা হয়েছে আর কি। ওই মানে নেপালি এয়ারওয়েজের সাথে বাংলাদেশ এয়ারওয়েজের একটা ঝামেলা চলছে। সো এখন নেপাল থেকে বাংলাদেশে কোনো ফ্লাইট যাবে না, আবার বাংলাদেশ থেকে কোনো ফ্লাইট নেপালে আসবে না। বলিস কি? হ্যাঁ, আরে তাহলে তো তোদের ব্যবসার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। না বাবা, কোনো ঝামেলা নেই। মানে আমাদের ব্যবসা তো আর শুধু বাংলাদেশকে নিয়ে নয়, সারা বিশ্বের সাথে আমাদের ব্যবসা আছে। সো কোনো প্রবলেম নেই। ও হ্যাঁ, সেটাও তো ঠিক। তার মানে তাহলে শুধু আমার ওই মানে দেশে যাওয়াটাই বিলম্ব হবে, এই তো? সেই জন্যই তো বাবা বলছিলাম, যেটা আপনার জন্য দুঃসংবাদ সেটা আমাদের জন্য সুসংবাদ। আমরা তো চাই আপনি আমাদের সাথে থাকেন। মানে তোমাদের কাছে থাকতে তো আমি চাই, মানে থাকতে তো আমার ভালোই লাগে, কিন্তু কদিন থেকে না আমার মনটা দেশের জন্য মানে একেবারে অস্থির হয়ে আছে। কার জন্য তোমার এত অস্থিরতা? ওখানে আছে কে? কি আছে? তুই বলছিস কি আছে ওখানে? আরে ওখানে তোর মায়ের কবর, তোর দাদা দাদির কবর, আর তাছাড়া পুরো দেশটাই তো পড়ে আছে ওখানে। কতদিন কতদিন হয়ে গেল আমি আমার নিজের দেশকে দেখি না। আমি আমি অস্থির হব না?
কি হলো? মন কি বেশি খারাপ? আহ, আরে না, মাথাটা না খুব ধরেছে, মানে খুবই খারাপ লাগছে। উফ। আমি কি ঘাড়টা মাসাজ করে দেব? না থাক, লাগবে না। চিন্তা করে দেখো, আমাকে বলে কি না, কি আছে বাংলাদেশে, কে আছে বাংলাদেশে যার জন্য সারাক্ষণ তোমার মন এত অস্থির হয়ে থাকে? আরে রাখো তো, ও ছোট মানুষ, কি বলতে কি বলেছে, ওর কথা অত ধরতে নেই। আসলে বাবাকে সে খুব ভালোবাসে, বেশি দিন বাবার কাছাকাছি থাকতে চায় বলেই অমন করে বলেছে। দেখো, ওর হয়ে তুমি ওকালতি করো না তো। এতই যদি বাবাকে ভালোবাসে তাহলে এরকম বিদেশে এসে পড়ে আছে কেন? এখানে ব্যবসা করছে দুজনে মিলে। আরে সেটা তো দেশেই করতে পারে, পারে না বলো? হ্যাঁ, তুমি দেখো, আমি যখন মারা যাব, আমার মৃত্যুর সময়ও না ওর সময় হবে না আমার পাশে থাকার। হ্যাঁ, বলে দিলাম। কি হয় মৃত্যুর সময় পাশে থেকে? তুমিও তো আমার মৃত্যুর সময় আমার পাশে ছিলে না, চাকরির কারণে ছিলে চাপাই নবাবগঞ্জে। কই, কি এমন ক্ষতি হয়েছে? বরং লাভই হয়েছে। তখন পাশে ছিলে না, সেই অপরাধ বোধে এখন তো সারাক্ষণই পাশে থাকতে চাও আমার। কি যে তুমি বলো না। অবশ্য একদিক দিয়ে তুমি ঠিকই বলেছ। ছেলের কথায় বাবার খুবই আক্ষেপ হয় মাঝে মাঝে। অকৃতকার্যের মতো ছেলেও মাঝে মধ্যে বলে ফেলে, দেশে যে তুমি কি করবে? ছেলেকে দিয়ে সে টিকিট কাটাতে ব্যর্থ হয়। ছেলে নতুন সমস্যার কথা বলে তাকে। নেপাল ও বাংলাদেশের মধ্যে ঝামেলা চলছে, সব ধরনের টিকিট বন্ধ, কোনো ফ্লাইট নেই। ইমাম হোসেন সন্তানের কথার উপর আর কোনো কথাই বলতে পারল না। সন্তানের ব্যস্ততার মাঝে সেই একমাত্র বেকার ব্যক্তি, নিজের মতো করে সময় পার করে। বাবা, তুই কি আর কোনো খোঁজ নিয়েছিলি? কিসের খোঁজ বাবা? না মানে ওই যে মানে বাংলাদেশের ফ্লাইট, নেপালি ফ্লাইট, এগুলো মানে এগুলো আসা যাওয়া করছে কিনা, সবকিছু আবার স্বাভাবিক হয়েছে কিনা? বাবা, আমি তো ট্যুরিস্ট আর ট্রাভেল এজেন্সি নিয়ে কাজ করি, তুমি কোনো চিন্তা করো না, আমি নিজে থেকে সব খোঁজ খবর পেয়ে যাব। আর সব কিছু ঠিক হয়ে গেলে আমি তোমার টিকিট কেটে ফেলবো ইনশাআল্লাহ। বেশিক্ষণ থেকো না কিন্তু, হ্যাঁ? বাবাকে কি এভাবে মিথ্যে বলাটা ঠিক হচ্ছে? এছাড়া বাবাকে আটকে রাখার কোনো উপায় আছে বলো? লাইফটা ইজি করার জন্য আমি তো আর এর কোনো বিকল্প পথ দেখছি না। তা অবশ্য ঠিক, কিন্তু দেখা যাক কি হয়। আরে বড় ভাই, আপনি এইখানে এখনো দেশে যান নাই? আরে কিভাবে যাবো বলো? বসেন বসেন। হ্যাঁ, ফ্লাইট তো বন্ধ। কি বলতেছেন? হ্যাঁ, ওই যে কি বাংলাদেশ এয়ারলাইন্সের সাথে নেপাল এয়ারলাইন্সের কি নাকি ঝামেলা হয়েছে, তাই বাংলাদেশ ফ্লাইটও কোনো এখানে আসতেছে না, নেপালের এখান থেকে কোনো ফ্লাইট নাকি যেতেছে না। এই কথা আপনি কই শুনছেন? কেন? এই কথা আপনার যে কইছে সে গাঁজাখোর। না দেখো, মানে এই কথা বলছো কেন? গতকালও আমার এক আত্মীয়রে বাংলাদেশ বিমানে আমি তুইলা দিয়ে আসছি। সে আইছিল 3 দিন আগে, আর সে পৌঁছায় আমার খবর দিছে ভালো মতো পৌঁছাইছে। যেহেতু 3 দিন আগে সে রওনা হয়েছিল, তখন কোনো নেপালের ফ্লাইটও বন্ধ ছিল না। তাই নাকি? এমন কোনো ঘটনা ঘটলে পত্রপত্রিকায় ছাপা হইতো না, টেলিভিশনে নিউজ দেওয়া হইতো না। আপনিই কন্ত, এরকম কোনো নিউজ আপনার চোখে পড়ছে না নিজের চোখ দিয়ে দেখছেন?
কি জানি মানে, আর এগুলি দিলেও তো আমি কিছু বুঝতাম না, মানে আমি নেপালি ভাষায় তো পড়তেও পারি না, আর কিছু মানে বুঝিও না। আহা, ছেলে মানুষ, না হয় ভুল করেছে, তাই বলে আপনি গাল ফুলিয়ে বসে থাকবেন? চা খাবেন? চা করে আনি। না, এখন আমি কিচ্ছু খাবো না। আহা, অত রাগ করেন না তো। ছেলে আর ছেলের বউ যা করেছে সেটা তো আপনাকে বেশি দিন কাছে পাওয়ার জন্য। আমার কষ্টটা কি জানো মরিয়ম? আমি একজন রিটায়ার্ড স্কুল মাস্টার। সারা জীবন আমি ছাত্রছাত্রীদের পড়িয়েছি, সদা সত্য কথা বলিবে, কখনো মিথ্যা কথা বলিবে না। আর আর আমার ছেলে কিনা মানে আমাকে এমন একটা মিথ্যা কথা বললো, তাও একবার না, একদিন না, দিনের পর দিন। এটাকে বলতে পারেন মিথ্যা না বলার কৌশল। তুমি আর কথা বলো না তো মরিয়ম। আরে মিথ্যা তো মিথ্যাই। ইংরেজিতে একটা প্রবাদ আছে, নেভার টেল এ লাই ইভেন ইন ফান। মজা করে হলেও মিথ্যা বলা ঠিক না। হ্যাঁ, ঠিক আছে, এখন আপনি কি করতে চান? কি আর করবো? আমি ছেলেকে একেবারে মুখোমুখি জিজ্ঞেস করবো যে ওকে কে শিখিয়েছে এরকম মিথ্যে কথা বলা। তার মানে আপনি ছোটবেলার মতো করে শাসন করবেন ওকে? প্রয়োজনে তাই করব। আরে আমি তো ওর বাবা, ওর বয়স বেড়েছে, আমারও তো বয়স বেড়েছে, তাই না? ছোটবেলায় ওর সাথে আমার বয়সের যে পার্থক্য ছিল এখনো তাই আছে। কি ঠিক বলিনি? আমার একটা পরিকল্পনা আছে। কি? ছোটবেলায় ও যা যা খেতে চাইতো, চলেন আজ ওর জন্য সব খাবার রান্না করি দুজন মিলে। খাওয়াবেন ছোটবেলার পছন্দের খাবার, আর শাসনও করবেন ছোটবেলার মতো। ঠিক আছে? চল শুরু করি। কতদিন পর এত তৃপ্তি সহকারে মজা করে খেলাম। মনে হলো যেন মায়ের হাতের রান্না। গলদা চিংড়ি, কলিজা ভুনা, গরুর মাংস, গুড়ের পায়েস। ওয়াও, মনে হলো যেন মায়ের হাতের রান্না। এত সব কে তুমি করেছো? আমি কিছুই করিনি, সব বাবা রান্না করেছে। সত্যি? কিন্তু তুমি কেন এত সব করতে গেছো বাবা? তোমার কষ্ট হয়নি? জানি না, করতে ইচ্ছে করলো তাই করলাম। বাবা, তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? কি সব বলছো? তোমার উপর যদি রাগ করতো বাবা এত কিছু রান্না করতো? তুমি বাবাকে চিনো না রোমানা, বাবাকে আমি চিনি। বাবা বলো তো, তুমি সত্যি আমার উপর রেগে আছো তাই না? তুই কি এমন কিছু করেছিস যাতে করে আমি তোর উপরে রাগ করতে পারি? বাবা, বাবা তুমি আমাকে মাফ করে দাও। আমি না তোমার সাথে মিথ্যে বলেছি, আমি মিথ্যে বলেছি তোমার সাথে। বাবা প্লিজ তুমি আমাকে মাফ করে দাও।
একটা পর্যায়ে ইমাম হোসেন বুঝতে পারে সন্তান তার সাথে মিথ্যাচার করছে, তাই সে নিজেই বন্ধুদের কাছ থেকে ট্রাভেল এজেন্সি, প্লেনের টিকিট ঠিক করে। পরের দিনই সে দেশে ফেরার উদ্দেশ্যে রওনা দেয়। কি ব্যাপার, ছেলে তো মাফ চাইলো, এখনো রাগ পড়েনি? কিন্তু আমি তো রাগ করে যাচ্ছি না। তাহলে কটা দিন পরে যাও। আচ্ছা, তুমি তো জানো মরিয়ম, মানে অন্য সময় যেমন তেমন, কিন্তু এই সময় আমি দেশেই থাকি। এর এর অন্যথা হয়নি কখনো, এবারও হবে না। বাবা, তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ বাবা? সেটাই তো, ব্যাগ ট্যাগ গুছিয়ে বাবা কই যাচ্ছেন? আমি আজ চলে যাচ্ছি বৌমা। চলে যাচ্ছ? বাবা, এটা তো বাস না, চাইলে হুটহাট করে চলে যেতে পারেন না, আর প্লেনের টিকিট কাটা নেই। আমি জানি হুটহাট করে প্লেনে চলে যাওয়া যায় না। টিকিট আমি কেটেছি। টিকিট আপনি কেটেছেন? কিভাবে বাবা? তাই তো বাবা, তুমি কি করে টিকিট কাটলে? তুমি তো নেপালের পথঘাট ইভেন্ট ট্রাভেল এজেন্সি কাউকে ছিল না। ৭১-এ পাকিস্তানের শৃঙ্খল থেকে মুক্তির জন্যে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। আজ না হয় যান্ত্রিক সভ্যতার শৃঙ্খল ভাঙার জন্যে একটা টিকিট কেটে আনলাম। বাবা, আপনি কি আমাদের উপর রাগ করে চলে যাচ্ছেন? রাগ যে তোমাদের উপরে হয়নি সেটা বলবো না, রাগ হয়েছিল, কিন্তু সে রাগ আমার পড়ে গেছে। তাহলে যাচ্ছেন কেন? তোমার স্বামী নামক এই গাধাটা জানে যে সামনে ১৬ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এই দিনে আমি যেখানেই থাকি না কেন আমার দেশে থাকা চাই চাই, সেই স্মৃতিময় দিন। আসি। বাবা, পৌঁছে কিন্তু জানাবেন। জানাবো জানাবো। বাবা, আমাকে ক্ষমা করে দিও বাবা। এক শর্তে, নেভার টেল এ লাই ইভেন ইটস ফান। মজা করে হলেও কোনোদিন মিথ্যে বলবে না, মনে থাকবে? জি বাবা, আর কোনোদিন ভুল হবে না। বাবা, আমি তোমাকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে আসছি, চলো। না না, দরকার হবে না, আমি গাড়ি বলে রেখেছি, চলে এসেছে। আর তোমাদের তো কাজ আছে, তোমরা অনেক ব্যস্ত। হ্যাঁ, অসুবিধা হবে না, আমি চলে যেতে পারবো। ভালো থেকো তোমরা, অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ বাবা। দেশে ফেরার অনেকগুলো কারণ ছিল সোহরাব হোসেনের, তার মধ্যে ১৬ই ডিসেম্বর অন্যতম। নিজ জন্মভূমির বিজয় উৎসব, সে বিজয় দিবস পালন করবে, লাখো শহীদের স্মরণ করবে দেশের মানুষ। বাইরের দেশ যাই হোক, কিন্তু নিজের দেশ, মাটি, পরিবেশ যে অনাবিল সুখ শান্তি, এত সুন্দর পরিবেশ সে অন্য কোথাও পাবে না। বাবা, বাবা সরি বাবা,
তোমাকে না বুঝে অনেক কষ্ট দিয়ে ফেলেছিলাম, তোমাকে মিথ্যা কথা বলে বারবার আটকে রেখেছিলাম। প্লেনের টিকিটটা ইচ্ছা করে করতে দেয়নি যেন তুমি এখানে থাকো। আই এম সরি। আমরা তো অনেক উৎসব পালন করি বাবা, ঈদ আর অনেক উৎসব, কিন্তু আমাদের বাংলাদেশের যে সবচেয়ে বড় উৎসব বিজয় দিবস, সেটা তো আমরা ঠিক তো পালন করি না এখন। বাবা আমি দেশে আসছি, আমি তোমার সাথে আমরা সবাই একসাথে মিলে বিজয় দিবস পালন করবো বাবা। আমি চলে আসছি বাবা। হ্যাঁ রাখি বাবা। তৈরি হয়ে নাও, আমরা আজই যাবো। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.